হ্যাঁ, এখন দেখো, আমার কথা শোনা যাচ্ছে? জি। আবার বলো, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, গতকালকে আমরা একটা জিনিস বাদ দিচ্ছি। গতকালকে একটা জিনিস বাদ রয়ে আছে, সেটা হলো কি? জাইলেম ফাইবার। জাইলেম ফাইবারের ক্ষেত্রে কি বলছিলাম? আমার কি এই তোমাদের কি ফাইবার কোষটার কথা মনে আছে? স্ক্লেরেন কাইমার মধ্যে যে ফাইবার আছে, ফাইবারের বৈশিষ্ট্য কে বলতে পারবা? এখন দেখো, তাহলে আমি যেটা বললাম, আমরা বললাম যে জাইলেম, জাইলেমের মধ্যে যেগুলো থাকে, জাইলেমের মধ্যে, তার মধ্যে আমরা এখন বলবো জাইলেম ফাইবার নিয়ে, জাইলেম ফাইবার নিয়ে। জি আঙ্কেল। এখন দেখো, তাহলে জাইলেম ফাইবার নিয়ে কথা বলবো। জাইলেম ফাইবার নিয়ে কথা বলতে হলে আমাকে সর্বপ্রথম জানতে হবে যে জাইলেম ফাইবারটা আসলে কি। আমরা তো ভালো করেই জানি যে জাইলেম ফাইবারটা আসলে জাইলেম থেকে তো নাম আসে নাই, নাম আসছে, এটা হলো সরি, অন্য কোনো টিস্যু থেকে নাম আসে নাই, এটা হলো একটা সরল টিস্যু থেকে আসছে। সরল টিস্যু থেকে কেন আসছে? কারণ আমরা খুব ভালো করে জানি জাইলেম হলো জটিল টিস্যু, তাহলে জটিল টিস্যুর মধ্যে অনেক ধরনের সরল টিস্যু থাকতে পারে, তাই জাইলেমের মধ্যে এক ধরনের সরল টিস্যু আছে যেটা এক স্ক্লেরেন কাইমা টাইপের। স্ক্লেরেন কাইমা জানি যে দুই প্রকার, একটা হলো ফাইবার আর একটা হলো কি? বলো, আরেকটার নাম কি? কথা বলো। স্ক্লেরেন কাইমা দুই ধরনের হয়। বলো। একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড। স্ক্লেরাইড, ভেরি গুড। আর আরেকটা হলো স্ক্লেরাইড। তাহলে আমরা যদি বলি এই যে ফাইবার এবং স্ক্লেরাইডের মধ্যে জাইলেম ফাইবার যেটা, এটার মধ্যে জাস্ট স্ক্লেরেন কাইমা থাকলেই হয়েছে। স্ক্লেরেন কাইমার মধ্যে কোনটা? স্ক্লেরেন কাইমার মধ্যে যে ফাইবারটা আছে, সেই ফাইবারটার কথা বলছে। তো তোমাদের বইতে সরাসরি বলছে যে জাইলেমে যে স্ক্লেরেন কাইমা কোষ থাকবে সেটাই হলো জাইলেম ফাইবার। এখন এটাকে উড ফাইবারও বলা হয়। তাহলে একটু আগে আমরা যখন পড়ছিলাম যে জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমার মধ্যে দেখলাম যে জাইলেম প্যারেনকাইমার অপর নাম কিন্তু উড প্যারেনকাইমা বলছে। আবার জাইলেম ফাইবারের অপর নাম বলছে উড ফাইবার। তাহলে উড শব্দটা কেন আসলো? উড শব্দটা আসলে হলো এই জাইলেমটা যখন একেবারে, এই কোষটা যখন জীবিত থাকবে, কোষটা যখন একদম সিম্পলি থাকে, এই কোষটার সবসময় সে পানি বহন করতে সাহায্য করে। জাইলেম সবসময় পানি বহন করতে সাহায্য করে। এরপর এই জাইলেমটাই আস্তে 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 কি হয়ে যায়? হার্ড হয়ে যায়, প্রচন্ড হার্ড হয়ে যায়। এই প্রচন্ড হার্ড হয় কেন? কারণ ওই যে লিগনিন আছে, যেটাকে আমরা বলি লিগনিফাইড হয়ে যায়। লিগনিফাইড হয়ে যাওয়ার ফলে এটা একেবারে একদম একটা হার্ড স্ট্রাকচার তৈরি করে, যাকে আমরা বলতে পারি উড বা কাঠ। তাহলে জাইলেমটাই আলটিমেটলি কাঠে পরিণত হয়ে যায়। তাই আমি বলতে পারি যে জাইলেম যেখানে আছে সেই জায়গায় কাঠ। কাঠের ইংলিশ হলো উড। তাহলে উড বা জাইলেম বলতে পারি। আর জাইলেমের ভিতরে যদি ফাইবার থাকে তাহলে জাইলেম ফাইবার, অথবা এটা সুন্দর নাম বলতে পারি উড ফাইবার। ওকে, তাই আমরা বলতে পারি যে জাইলেম ফাইবারকে আমরা আরেকটা নাম দেই কি? জাইলেম ফাইবার আমরা আরেকটা নাম দিব হলো উড ফাইবার বলবো। এই কোষগুলো কেমন হয় বলতো? জাইলেম ফাইবারের ফাইবার কোষগুলো কেমন হয়?
এই বলো ফাইবার কোষ কেমন হয়? লম্বা ভেরি গুড। ও সরু। আর আরেকজন বলো, আরো বৈশিষ্ট্য আছে বলো। এই, তোমরা পড়াশোনা করো না কেন? আমাদের ফাইবার বললে, স্যার ফাইবার শব্দটা একটা সুতা, একটা সুতার বৈশিষ্ট্য তো কমন সেন্স কাটে বলা যায়। স্যার এগুলো সুতার মতো দেখতে, লম্বা এবং সরু, এদের প্রোটোপ্লাজম থাকে না। এই যে এইটা, আমি এইটাই জানতে চাইছি, প্রোটোপ্লাজম থাকে না, মৃত শক্ত হয়। হ্যাঁ, দুই প্রান্ত সরু, পরিণত কোষে এদের কি হবে না, এদের প্রোটোপ্লাজম থাকবে না। তার মানে আমরা যদি এবং জাইলেম কথা বলি, জাইলেম ফাইবারের কথা বলি, তাহলে জাইলেম ফাইবার যেহেতু, জাইলেম ফাইবার যেহেতু কি, ওই ফাইবার কি বোঝানো হচ্ছে, তাহলে আমরা জানি ফাইবার, ফাইবারের বৈশিষ্ট্য যা, জাইলেম ফাইবারের বৈশিষ্ট্য তা। তাহলে এটা একটা বেশি সুবিধা আছে, যে তুমি যদি সরল টিস্যুর মধ্যে স্ক্লেরেনকাইমাটা পড়ে ফেলতে পারো, তাহলে তোমার এইখানে কষ্ট নাই, এখানে তুমি ওই সেম জিনিসটাই এখানে লিখে দিতে পারবা, কোনো সমস্যা নেই। এরা উদ্ভিদের যান্ত্রিক শক্তি যোগায়, এরা উদ্ভিদের যান্ত্রিক শক্তি যোগায়, অর্থাৎ এরা উদ্ভিদের কাঠামোটা দিবে, একদম শক্ত করে রাখবে উদ্ভিদটাকে। মানে সহজ পারায় কাশ কি ধরে রাখবে উদ্ভিদটাকে, একেবারে এই কোনো একটা মানে যে কোনো কাজে উদ্ভিদটাকে শক্ত করে ধরে রাখবে আর কি। মানে একটা উদ্ভিদ যদি তার কাঠামোটাকে একেবারে শক্ত রাখতে চায়, বা বাকি সব কাজ করতে পারে এইটা দিয়ে, তো তার জন্য যে টিস্যুটা দায়ী থাকবে, সেই টিস্যুটাকে আমরা বলতে পারি জাইলেম ফাইবার টিস্যু। বা তাহলে জাইলেমের মধ্যে ভিতরে কে থাকবে, জাইলেমের ভিতরে থাকবে হলো জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, প্রাকিড, আর হলো ভেসেল। তার মধ্যে জাইলেম ফাইবারটা যেই কথা, স্ক্লেরেনকাইমার ফাইবারটা একই কথা। তাহলে জাইলেম ফাইবার কি দিবে, জাইলেম ফাইবার যান্ত্রিক শক্তি যোগাবে, জাইলেম ফাইবার যান্ত্রিক শক্তি যোগাবে। এখন এইখানে যেটা মনে রাখতে হবে, দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমের অবস্থান করে। দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে, এই সব আমরা যখন দ্বিবীজপত্রী উদ্ভিদ নিয়ে কথা বললাম, বা দ্বিবীজপত্রী উদ্ভিদ যখন দেখলাম, তখন এই দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে হঠাৎ করে তার যখন আমরা এই পরিবহন টিস্যুগুচ্ছ নিয়ে আলোচনা করতেছিলাম, বা পরিবহন টিস্যুগুচ্ছটা কেমন তখন দেখতেছিলাম, তখন দেখলাম যে না, দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জায়গায় কি করে, জাইলেম ফাইবার থাকেই থাকে। তো এইটা আমরা পরে ইনক্লুড করে ফেললাম যে হ্যাঁ, জাইলেম ফাইবার কোথায় থাকবে, জাইলেম ফাইবার পাওয়া যায় দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জায়গায়, জাইলেম ফাইবার অবস্থান করবে। তাহলে জাইলেম ফাইবারের কাজ কি? খুব সহজ কথা, ফাইবারের কাজ কি হবে, সুতার মতো থাকবে। এই সুতার মতো থাকলে, যেহেতু এটা জাইলেমের অংশ, তো একদম সহজ কথা, যেটা পানি এবং খনিজ পদার্থই পরিবহন করে নিয়ে যাবে। এবং আমরা দেখছি জাইলেম শুধুমাত্র পানি পরিবহন করে না, সাথে একটু খাদ্য সঞ্চয়ও করে, এটা একটু খাদ্য সঞ্চয় করবে। আর যদি যান্ত্রিক শক্তি, উদ্ভিদ একদম নিজেকে একটু একটা কাঠিন্য বা কাঠামো দাঁড় করাবে, সেই শক্তিটাকে দিবে এই জাইলেম ফাইবারটা, সেই শক্তিটা যোগাবে, অর্থাৎ একদম দৃঢ় থাকবে উদ্ভিদটা, একেবারে সোজা শক্ত হয়ে দাঁড়ায় থাকার পেছনে এই জাইলেম ফাইবার দায়ী। তাহলে যদি কখনো জিজ্ঞেস করে উদ্ভিদের যান্ত্রিক শক্তি দেয় কে, তাহলে যান্ত্রিক শক্তি দেয় কে এবং দৃঢ়তা দেয় কে, এই যান্ত্রিক শক্তি এবং দৃঢ়তা দেয় হলো জাইলেম টিস্যু, এই জাইলেম টিস্যু। তাহলে আমরা বলতে পারি যে জাইলেমের যতগুলো কাজ দেখলাম তার মধ্যে সবার ক্ষেত্রে যে ও পানি পরিবহন করবে একটা প্রথমটা, আর দ্বিতীয়টা হলো কি, দ্বিতীয়টা হলো ওর সাথে কি করবে, যান্ত্রিক শক্তি দিবে এবং কিছু খাদ্য সঞ্চয় করবে। তাহলে আমরা শেষ পর্যন্ত যেটা পেলাম, যে পানি এবং খনিজ পদার্থ পরিবহন করবে, খাদ্য সঞ্চয় করবে, এবং উদ্ভিদকে যান্ত্রিক শক্তিটা দৃঢ়তা প্রদান করবে, এইটাই মূলত জাইলেম ফাইবার না, জাইলেমেরই, জাইলেম টিস্যু গুলোরই আসলে মূল কাজ। তাহলে কি কি পেলাম, জাইলেম টিস্যুর মূল কাজের মধ্যে প্রথম হলো পানি এবং খনিজ পদার্থ পরিবহন করবে, খাদ্য সঞ্চয় করবে, উদ্ভিদকে যান্ত্রিক শক্তি আর্দ্রতা প্রদান করবে। এই কাজগুলি হলো জাইলেম টিস্যুর প্রধান কাজ। এই তোমরা জাইলেম জাইলেম সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে বলো। এরামনি কই জানানো হয়নি? বলো, জাইলেম নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন নাই? আমি ধরবো এখন।
স্যার উদ্ভিদকে যান্ত্রিক শক্তিতে এখান দিয়ে যদি আরেকটু বলতেন। আর কারো কোন প্রশ্ন আছে? আর কোন নাই? হ্যাঁ, যান্ত্রিক শক্তির যদি ইংলিশটা বলি তাহলে মেকানিক্যাল এনার্জি, বুঝছো? তোমরা যখন ফিজিক্স পড়ছো তখন যান্ত্রিক শক্তির মধ্যে তোমরা দুই ধরনের শক্তি পড়ছো, একটা স্থিতিস্থাপক শক্তি আর একটা গতি শক্তি পড়ছো না? তাহলে কোনো বস্তুকে মাটির নিচ থেকে, মাটির উপর থেকে নিচে নেওয়া, মাটির নিচ থেকে উপরে নেওয়া, বা মাটির উপরে কোনো কিছু তোলা। এই যে মাটির উপরে, আমি ধরো এটা একটা গাছ বানলাম, এখান থেকে ধরো শিকড়, এখান থেকে যে পানির কণা আছে, এই পানির কণাগুলো সব এখান থেকে আস্তে 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 উপরে উঠাবে। হ্যাঁ, তাহলে পানির কণাগুলো যে উপরে উঠাবে, পানির কণা যে উপরে উঠাবে, কে উঠাবে ভাই? পানির কণা উপরে উঠাবে কে? এখানে কে সেই শক্তিটা দিবে? হ্যাঁ, কে সেই শক্তিটা দিবে? তাহলে তুমি আমাকে বলো তো। তুমি পড়ছো যান্ত্রিক শক্তি হলো দুই প্রকার। যান্ত্রিক শক্তির মধ্যে একটা হলো কি, একটা হলো স্থিতিস্থাপক শক্তি, বা আমরা বলি পটেনশিয়াল এনার্জি, আর হলো গতি শক্তি। এই তো, এই যে পটেনশিয়াল এনার্জি আর একটা হলো গতি শক্তি, তাহলে বা স্থিতি শক্তি করছো। তো এখানে স্থিতি শক্তির ক্ষেত্রে যেটা দেখলা, যে কোনো জিনিস ধরো নিচে আছে, তুমি এখানে তার স্বাভাবিক অবস্থান থেকে উপরে তুলছো। তাহলে এই যে নিচে গ্রাভিটেশনের বিরুদ্ধে তুমি যে কাজ করছো, গ্রাভিটেশনাল ফোর্সের বিরুদ্ধে বা অভিকর্ষ বলের বিরুদ্ধে তুমি যে এখানে গিয়ে এখানে এই বস্তুটাকে উপরে তুললা, তাহলে এই বস্তুটার মধ্যে কিছু শক্তি জমা হলো। তাহলে এখন তুমি যে এইখান থেকে নিচ থেকে উপরে তুললা, তুমি তো শক্তি দিলা না, তুমি নিজে শক্তি দিলা। কিন্তু গাছের যে পানি খনিজ লবণ উপরে উঠে শক্তি দেয় কে ভাই? কে দিবে? এই যে গাছের যে শক্তিটা, এই যে গাছের পানি উঠাবে, খনিজ লবণ উঠাবে, এই শক্তিটা দেওয়ার দায়িত্ব কার, বা এই কাজটা করার দায়িত্ব কার? এই কাজটা করার দায়িত্ব হলো জাইলেমের। এই কাজটা করার দায়িত্ব কার? জাইলেমের। আচ্ছা, তাহলে তুমি কোন একটা বস্তু এখান থেকে তুমি উপরে উঠালা, সেটার জন্য একদম ফুললি কাজ করছো কে? তুমি নিজে এখানে দাঁড়ায়, তুমি নিজের হাতে এখান থেকে এটা উঠে এই জায়গায় রাখছো। কিন্তু কিন্তু এই উদ্ভিদের ক্ষেত্রে পানিকে উঠাবে কে? এভাবে পানিকে উঠাবে এভাবে সুন্দর মতো উপরে, একদম পাতা পর্যন্ত সুন্দর মতো পৌঁছায় দিবে কে? জাইলেম। তাইলে আমরা কি বলতে পারি না সে আসলে যান্ত্রিক শক্তি দিচ্ছে এখানে? বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো সমস্যা আছে আর? না স্যার। কেউ একজন সিমরানকে মেসেজ দিয়ে রাখো, ক্লাস মনে হয় হবে আজকে, জানি না। হয়ে গেল। এখন দেখো এরপরে কি আসলো, এরপরে যেটা পাবো, এরপরে এবার আমরা আসলো ফ্লোয়েম নিয়ে। আমরা এবার ফ্লোয়েম নিয়ে কথা বলবো। ফ্লোয়েম কি স্যার? ফ্লোয়েম আসলে কি? এই ফ্লোয়েমের ক্ষেত্রে যেটা দেখবো, ফ্লোয়েম কি করবে? ফ্লোয়েমকে মনে রাখবে ফুড পান্ডা দিয়ে। ফুড পান্ডা কোনটা? ফুড পান্ডা আমাদেরকে কি নিয়ে আসে আমাদের বাসায়? ফুড পান্ডা ওরা খাবারটা নিয়ে আসে, সহজ কথায়। তাহলে ওরা যদি খাবারটা নিয়ে আসে, তাহলে আমরা বলতে পারি ফুড পান্ডা যেমন খাবার নিয়ে আসে, ফ্লোয়েম তেমনি পাতায় উৎপন্ন এবং উদ্ভিদের সবুজ অংশ উৎপন্ন যে খাবারটা আছে, সেই খাবারটা যেটুকু উৎপন্ন হয় সেটা সে উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে দেয়। বুঝছো? তাহলে উদ্ভিদের কাণ্ড কোনটা? উদ্ভিদের কাণ্ড এই যে, এই যে গোড়া, এই যে এটা হলো, এই যে ধরো এখানে পাতা যাই থাকুক, এটা হলো পুরোটা কাণ্ড। তো এই যে উদ্ভিদের যে কাণ্ড থাকে, এই উদ্ভিদের কাণ্ডে এরা জাইলেমের সাথে একত্রে থাকে। দেখতে পাচ্ছ এখানে? দেখো তো, এই যে দেখো, এটা উদ্ভিদের কাণ্ড। ধরো এটা যদি আমি এই যে এইটা, একটা পুরোটা একটা গাছ, এই ধরো আমি এখানে এই গাছের পুরোটাকে ফেললাম, এটা একটা গাছের শিকড়, এই গাছের শিকড়। তাহলে এখন দেখো এই গাছটার মধ্যে, এই দেখো এখান থেকে ধরো পানির কণা সব এই দিক দিয়ে উঠবে, তারপরে জাইলেমের ভিতর দিয়ে, মানে এইভাবে জাইলেমের ভিতর দিয়ে আস্তে 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 সব জায়গায় যায়। তাহলে অপর দিকে পাতা, এখানে ধরো এখানে পাতা আছে, এই পাতা এখানে খাদ্য তৈরি হলো, এই খাদ্যটা আবার কোথায় যাবে? এই খাদ্যটা আবার এই ফ্লোয়েম দিয়ে বডির বিভিন্ন কোষে, সবগুলো কোষের দিকে ছড়িয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি উদ্ভিদ কাণ্ডে এরা জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করে। এই কথার অর্থ কি? কারণ জাইলেম নিজে পানি নিয়ে যায়, তাহলে সে পানি পরিবহন করে প্লাস খনিজ লবণ পরিবহন করে, অপরদিকে ফ্লোয়েম আবার খাদ্যটা পরিবহন করে। এখন প্রশ্ন থাকতে পারে, স্যার
ও তো পানি আর খনিজ লবণ নেয়, কিন্তু ফ্লোয়েম আবার খাদ্যটা কি শক্ত না তরল না নরম, এটা কিভাবে নিয়ে যায়? ভালো করে মনে রাখবা, খাদ্য যেটা তৈরি হবে সেটা কিন্তু তরলের সাথে দ্রবীভূত হওয়ার মতোই তৈরি হবে। অর্থাৎ এই খাদ্যটাও তরলের সাথে পরিবাহিত হবে। তার মানে ফ্লোয়েমের মধ্যে দিয়েও কিন্তু তরলের মধ্যে দিয়ে খাবারটা বিভিন্ন জায়গায় পরিবাহিত হইতে থাকবে। বুঝছো? এই ফ্লোয়েমের কথাটা বুঝছো? এই ফ্লোয়েমের কথাটা, ফ্লোয়েম। জি স্যার। ঠিক আছে, তাহলে জাইলেম গেল। এখন ফ্লোয়েমের কথাটা আমরা বললাম, এই ফ্লোয়েম সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো যে কিভাবে কাজ করে। তাহলে এখন ফ্লোয়েমের মধ্যে কি কি থাকে, জাইলেমের অংশ এবং ফ্লোয়েমের অংশ টাটকা মুখস্থ থাকতে হবে। আমি যেভাবে যে বলছি এর সাথে সাথে যদি তুমি পড়ে ফেলতে পারো, তাহলে জীবনও কখনোই এটা ভুলবা না, এবং একেবারে ক্লিয়ার কাট মনে থাকবে। কিন্তু আমার পড়ার পরে তুমি যদি বাদ দাও পড়াটা, তাহলে একদম জিরো থাকবে, জিরো, কিচ্ছু মনে থাকবে না। তো আমি যদি বলি ফ্লোয়েমের ক্ষেত্রে, যে ফ্লোয়েম আছে আবার কয়টা, এটার মতো 4 ধরনের কোষ নিয়ে এটাও গঠিত। ফ্লোয়েমের যে কোষগুলো আছে, ফ্লোয়েম, এই ফ্লোয়েমের ক্ষেত্রে কি হবে, ফ্লোয়েম হলো 4 ধরনের কোষ নিয়ে গঠিত। এটাও 4 ধরনের, যেমন একটা হলো কি সিভ নল, একটা হলো সিভ নল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু থাকবে। তাহলে প্যারেনকাইমা নিয়ে তোমাদের কোনো কথা থাকতে পারে না, আমি আশা করি জানো। ফ্লোয়েম তন্তু বা ফাইবার নিয়ে কোনো কথা থাকতে পারে না, তাও তোমরা বুঝো। তাহলে এখন আমাদের যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা একটা সিভ নল আর একটা হলো সঙ্গী কোষ। একটা হলো সিভ নল আর একটা হলো সঙ্গী কোষ। তাহলে সিভ নল এবং সঙ্গী কোষ যেটা আসবে সেটার ক্ষেত্রে আমরা এখন দেখবো। জাইলেম কি করবে, জাইলেম হলো কি খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ। জাইলেম তো খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করবে, এটা তো ঠিক আছে জানি। ফ্লোয়েম তো পাতা প্রস্তুতকৃত খাদ্য দেহের বিভিন্ন স্থানে পরিবহন করবে। তার মানে দুইজনের কাজকর্ম মোটামুটি কি থাকবে, মোটামুটি সেম টাইপেরই থাকবে, তবে উপাদানটা আর কি ভিন্ন। দুইজনই কিন্তু তরল নিয়ে যাবে, দুইজনই কিন্তু তরল নিয়ে যাবে, তরলের মধ্যে খাদ্য থাকবে। এখন তুমি এই দিকে একটু নজর দাও, এই যে দেখো, এই বড় গাছের গুড়িটা বা কাণ্ডটার মধ্যে আমি এইটা জাইলেম বলছিলাম আর এটা ফ্লোয়েম বলছিলাম। দেখো তাহলে এটা কিন্তু আরেকটু জুম করে দেখাইছে, এই যে জুম, এই যে জুমটা হলো, এই যে দেখো এখানে জাইলেম, এই যে এগুলো সব জাইলেম, এই যেগুলো সব জাইলেম। আর এটা ক্যাম্বিয়াম, আমি কালকে দেখাইছিলাম ক্যাম্বিয়াম কি আসলে, এখান থেকে কি তৈরি হয়, জাইলেম ফ্লোয়েম তৈরি হয়। এগুলা ভাজক টিস্য, হ্যাঁ এগুলো ভাজক টিস্য। আর এটা হলো ফ্লোয়েম, দেখো তো এই যে ফ্লোয়েম, এই যে ফ্লোয়েম, আবার এই দেখো ফ্লোয়েমের অংশ। তাহলে এই যে এগুলো যে ফ্লোয়েম থাকবে, তাহলে এইটা এটা পুরোটা হলো কি, এগুলো হলো ফ্লোয়েমের অংশ। তাহলে এই ছিল ফ্লোয়েম। এখন ফ্লোয়েমের ক্ষেত্রে কি কি দেখবো সেটাই হলো মূল আলোচ্য বিষয়। আমরা এখন এইটা নিয়ে আলোচনা করবো, ওকে? আমরা এখন এই জায়গাটা নিয়ে আলোচনা করবো। তো ফ্লোয়েমের ক্ষেত্রে যেটা দেখবো, যে ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা যদি গাছটাকে দেখো, এটা গাছটাকে একটা কি করছে, লম্বচ্ছেদ করছে। মানে একটা শসাকে যদি উপর থেকে তুমি কাটো সুন্দর মতো, একদম লম্বা লম্বি বরাবর দিক কেটে এই দিক থেকে এটা সরায় ফেলো, এই জিনিসটা এখান থেকে এই এই মাথা সরায় ফেলো, তাহলে ভিতরে তুমি সবকিছু দেখতে পাবো লম্বা লম্বি ভাবে। বাঁশ যেভাবে তোমরা খালাও, বাঁশ খালায় যখন আমরা দুই ভাগে ভাগ করে ফেলি, একদম মিডল পয়েন্ট থেকে দুই দিকে চলে যায়, সেম ভাবে আমরা এটা করতে পারি। তাহলে এটা হলো লম্বচ্ছেদ। আর প্রস্থচ্ছেদ কোনটা, প্রস্থচ্ছেদ হলো এইটাকে সোজা এইভাবে টুকরো 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 করে কাটা, যেভাবে শসাকে আমরা সুন্দর মতো পিচ 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 করে গোল গোল করে কাটি, সেটাকে বলা হয় প্রস্থচ্ছেদ করা। আর লম্বচ্ছেদ করা হলো বাঁশ যেভাবে খালা লম্বা লম্বি ভাবে। তো এই জায়গাটাতে লম্বা লম্বি ভাবে খালানোর পরে আমরা এইভাবে দেখতে পাইতেছি, ওকে? এইভাবে যে চিত্রটা দেখতে পাচ্ছি এটাকে বলা লম্বচ্ছেদ। এই যে আমার সামনে আরেকটা চিত্র আছে, এটাও কি, এটাও হলো একদম লম্বচ্ছেদ দেখবো। এখন দেখো, এই যে লম্বচ্ছেদ দেখবো, তাহলে আমাকে সর্বপ্রথম সিভ কোষ গুলো পড়ে নেই। সিভ কোষ আসলে কি, কেউ কি বলতে পারো সিভ কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে? কে বলতে পারবা? চুপ করে আসছে সব। সিভ কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য বলো, জানার তো কথা তোমরা। এটা হলো, এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে, এটা
যে কোনো জায়গায় তোমরা যদি ভাইবা দাও, ভাইবাতেও আসবে। জীবকোষে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না, ভেরি গুড। জীবকোষে নিউক্লিয়াস থাকে না, এটা নিউক্লিয়াস খুব বেশি পরীক্ষা একটা। এইটা মনে রাখতেই হবে, একেবারে কোনো ধরনের কোনো কথা নাই, এটা মনে রাখতে হবে। দেখো, জীবকোষের ক্ষেত্রে কি হবে, জীবকোষের ক্ষেত্রে জীবকোষটাকে স্যার, বিশেষ ধরনের কোষ বলা হয়। বিশেষ স্যার, ধরনের। আমার এখানে একটা প্রশ্ন ছিল যে ওই নিউক্লিয়াস কাকে বলে? ওখানে তো বলা আছে যে জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা দিয়ে ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তু দেখা যায় সেটা হচ্ছে নিউক্লিয়াস। কিন্তু নিউক্লিয়াসে কেন, জীবকোষে কেন নিউক্লিয়াস থাকে না? ও, জীবকোষে কেন নিউক্লিয়াস থাকে না? জি। ও, আমি এতক্ষণ ধরছি কি জানো, আমি এতক্ষণ ধরছি তুমি আমাকে বলছো জীবকোষে কেন নিউক্লিয়াস থাকে না। আমি তো পুরো এটা জীবকোষ বলবা, জীবকোষে কেন নিউক্লিয়াস থাকে না। আমি এইটা একটু পরে বলি, হ্যাঁ। আর এই জীবকোষটা আমি এখানে কথাটা বলে রাখি, বলে রাখার পরে তোমরা যদি না ধরতে পারো, তাহলে আমি বাকিটুকু বলবো যে কেন জীবকোষে নিউক্লিয়াস না থাকে না কেন। ওকে, এখন এইখানে আগে জীবকোষের পরিচয়টা একটু জেনে নাও। যে এগুলো আমরা বলছি কি, এগুলো হলো কি, এগুলো বিশেষ ধরনের কোষ, হ্যাঁ। এগুলো বিশেষ ধরনের কোষ। এই বিশেষ ধরনের কোষ কি, এটা দেখতে কেমন হয়? এটা দেখতে একদম দীর্ঘ থাকে জীবকোষটা। যদি জীবকোষটা দেখো, জীবকোষটা যদি দেখতে চাও, তাহলে আমি এখানে কিভাবে দেখাই, এই যে এই জায়গাটা এখানে দেখো তো, এই জায়গাটা দেখতে পেতেছ? এই দেখো, যেমন মানুষ একদম ফুললি ফাঁকা না, কেমন একদম পুরোপুরি ফাঁকা না। এই যেটা, এইটাই হলো এই যেটা, এই যে ফুললি ফাঁকা তৈরি হচ্ছে, এটা কিন্তু শিফট কোষ মিলে 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 এই বড় জিনিসটা তৈরি হচ্ছে। তাহলে এইখানেও দেখো, এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা দেখো, এগুলো কিন্তু শিফট কোষ মিলে মিলে তৈরি হচ্ছে, বুঝছো? এগুলো শিফট কোষ মিলে মিলে তৈরি হচ্ছে। আচ্ছা, এখন দেখো, আমি যদি বলি যে শিফট কোষের ক্ষেত্রে কি হবে, শিফট কোষের ক্ষেত্রে এটা দীর্ঘ থাকবে, এটা পাতলা থাকবে, পাতলা কোষ প্রাচীর যুক্ত। পাতলা কোষ প্রাচীর যুক্ত মানে কি, এইখানে যদি শ্বেতকোষ, এইটা একটা শ্বেতকোষ হয়, এই শ্বেতকোষটা, এই কোষ প্রাচীরটা খুব পাতলা থাকবে, তার মানে সেলুলোজ থাকবে শুধুমাত্র। এরপরে এটা কি, জীবিত। এইটা খুবই ইম্পর্টেন্ট যে শ্বেতকোষের ক্ষেত্রে হঠাৎ করে আপনি বললেন জীবিত। শ্বেতকোষ দীর্ঘ, পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং জীবিত, এবং এই কোষগুলো লম্বা লম্বা একটার উপর একটা সজ্জিত হয়। তাহলে এইটার উপর উপর যদি এটা সজ্জিত হয়, এটার উপর যদি এটা সজ্জিত হয়, এইভাবে এইভাবে লম্বালম্বি ভাবে সজ্জিত হবে। ভালো করে মনে রাখো, জীবকোষ কিন্তু জীবিত, জীবকোষ কিন্তু জীবিত, আর এর সাথে নিউক্লিয়াসের সাথে সম্পর্ক করবো আমরা। তো জীবকোষ যে জীবিত থাকে, তাহলে এটা কি হবে, এটা দীর্ঘ, একদম বড় 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 এরকম বড় লম্বা, এবং এদের কোষ প্রাচীরটা থাকে পাতলা, এবং একটার সাথে একটা লম্বালম্বি ভাবে একটা মাথার উপর একটা আসবে। এখন একটা মাথার উপর একটা যদি আসে, এই জায়গাগুলো যদি একেবারেই বদ্ধ থাকে, তাহলে তো কোনো ভেতর দিয়ে কোনো কিছু আসতেও পারবে না, ভেতর দিয়ে কোনো কিছু যেতেও পারবে না। তাহলে এই যদি ঘটনা হয়, তাহলে কি হবে, তাহলে এইখানে কিন্তু এরকম ছিদ্র থাকা দরকার না, এরকম ছিদ্র থাকা দরকার। তাহলে এখানে কিন্তু ছিদ্র আছে, এই যে দেখো, এগুলোর মধ্যে কিন্তু সুন্দর ছিদ্র থাকে। এই যে দেখো, এই যে এখানে কিন্তু ছিদ্র আছে, ওকে। এই যে ছিদ্র থাকলো, তাহলে আমরা বলতে পারি যে শীত কোষটা আসলে কি, শীত কোষটার মধ্যে, শীত কোষটা আসলে যদি বলি, এইটা একটা পাইপের মতো, এইটা এইরকম লম্বা, এইরকম একটার সাথে আরেকটা এরকম কি হবে, লম্বালম্বি ভাবে থাকবে। এই লম্বালম্বি ভাবে থাকার ফলে দেখা যাবে যে এখানে কি আছে, এখানে সুন্দর এরকম ছিদ্র থাকবে। একটার সাথে একটা লম্বালম্বি হলে হলো, কিন্তু এই দুইটা নলের মধ্যবর্তী জায়গায়, এই জায়গায় ছিদ্র থাকবে। তাহলে দেখা যাবে যে সুন্দর মতো এই ছিদ্র ছিদ্র থাকার ফলে একটা নালীর মতো সে তৈরি হয়ে যাবে। এটাকে বলে একদম ফুললি এরকম নালী। আর মধ্যেখানে এখানে যদি মধ্যেখানে বিভিন্ন ভাগও থাকুক, তাতে কিছু যায় আসে না, কারণ এখানে চালনের মতো, আমাদের যেমন চালনের মতো ছিদ্র আছে। আর আমরা যেমন চালন দিয়ে কি করি, চালন দিয়ে ধরো কোনো কিছু ধোয়া মোছার কাজে আমরা সুন্দর মতো ব্যবহার করি, যে সেখান দিয়ে ফাঁকা দিয়ে আস্তে আস্তে সব কি পানি থেকে শুরু করে অন্য জিনিস করে যায়। আর এখানে এরকম চালনের মতো এরকম ছিদ্র থাকবে, যার ফলে দেখা যাবে যে একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা এরকম লম্বালম্বি ভাবে থাকলেও এর ভিতরে ছিদ্র থাকার ফলে এটা একটা পাইপের মতো কাজ করবে। আর এই ছিল জীবকোষের কি, এই জীবকোষের যদি বলি জীবকোষের জীব নল তৈরি হওয়ার প্রসেস। তাহলে প্রত্যেকটা জীবকোষ মিলে 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 এইভাবে সুন্দর মতো কি তৈরি করবে, এভাবে সুন্দর মতো জীবকোষ কি তৈরি করে বলতো, জীব নল তৈরি করবে। তাহলে এই যে তোমার বইতে দেয়া আছে, এই কোষগুলো চালনীর মতো কি করবে, ছিদ্রযুক্ত এবং ছিদ্র প্লেট দিয়ে পরস্পর থেকে আলাদা থাকে। প্লেট যদি দেখাইতে চাই, প্লেট এইখানে দেখো, আমি যদি বলি এইটা একটা কোষ, এইটা ধরো এইটা একটা কোষ, এটা ছোট্ট একটা কোষ,
এবং এখান থেকে আরেকটা সিট কোষ এখান থেকে উঠাই দিলাম। এই সিট কোষ উঠে দিলাম, এই এই মধ্যেখানে যে জায়গাটা, এই যে এইটাকে বলা হয় সিট প্লেট। এটাকে আমরা বলি কি সিট প্লেট। এই যে প্রত্যেকটা কোষে এটাকে সিট প্লেট, দেখো এটা একটা সিট প্লেট, এটা একটা সিট প্লেট। ওকে, এই সিট প্লেটের মধ্যেই আসলে কি থাকবে, সিট প্লেটের মধ্যেই আসলে ছোট 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 কি থাকবে, ছিদ্র থাকবে। তাহলে আমরা বলতে পারি যে চালনের মতো ছিদ্র, চালনের মতো ছিদ্র দিয়ে, চালনির মধ্যে ছিদ্র দিয়ে কি থাকবে, সিট প্লেটটা থাকবে। এইরকম প্লেট, এই যে প্লেটটা দেখতেছো, এই প্লেটটার মধ্যে ছোট 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 এরকম ছিদ্র থাকবে। তাই আমরা বলতে পারি সিট কোষের মধ্যে সিট প্লেট পাবো, তবে সেই সিট প্লেট গুলো কেমন হবে, ছিদ্র হবে। তোমার হাতে যদি একটা প্লাস্টিকের আমি প্লেট দিয়ে দিই এবং প্লেট দিয়ে আমি ছোট 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 ছিদ্র করে দিই, তাহলে সেটা যেমন দেখাবে চালনির মতো, সেম ভাবে সিট কোষের মধ্যে সিট প্লেটের মধ্যে এরকম ছোট 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 ছিদ্রের কারণে এটা একটা চালনের মতো সুন্দর মতো দেখাবে। ওকে, তাহলে আমরা বলতে পারি চালনের মতো ছিদ্রযুক্ত যে সিট প্লেট থাকে, এই সিট প্লেট দিয়ে আসলে এটা কি হয়, এই যে এই কোষটা এবং এই কোষটা, এখানে যদি আমি দুইটা কোষ বলি, এই আরেকটা কোষ, তাহলে এই কোষটা এবং এই কোষটার মধ্যে আপনি যদি এবার বলি এই কোষটা এবং এই কোষটার মধ্যে, এই মধ্যেখানে যে আলাদা হয়, এই আলাদা হওয়ার জায়গাটা কিন্তু সিট প্লেট দিয়ে আলাদা হয়েছে। তাহলে এইখানে যদি একটা, এই কোষের এই প্লেট একটা, আর এখানে এই কোষের এই প্লেট একটা, এই দুইটা এরকম ভাবে থাকলো। এবং ধরো এইটার একটা ছিদ্র আছে, এইটার একটা ছিদ্র আছে, তাহলে একটা অপরটার উপর দিয়ে একদম সুন্দর সমাপতিত হয়, তাহলে এই দুই ছিদ্র কিন্তু একটা নলের মতো কাজ করবে। ধরো এটা একটা বড় ছিদ্র এর ভিতরে, আর পরেরটার একটা বড় ছিদ্র আছে, তাহলে এই দুইটা এখন একটা কি কমন ছিদ্রের মতো তৈরি হবে। ব্যাপারটা ঠিক একটা কিসের উপর, একটা চুরির উপর আর একটা চুরি বসা, একটা চুরির উপর একটা চুরি বসা, একটা চুরির উপর আর একটা চুরি বসা। তুমি যতগুলোই চুরি বসাও, চুরি দিয়ে একটা পাইপ তৈরি করলে ভিতরে কিন্তু একটা কি হবে, একেবারে ফাঁকা জায়গা তৈরি হবে। একটা চুরির উপর আরেকটা চুরি বসাইতে 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 বিশাল লম্বা করে ফেলো, দেখবে যে ভিতরে কিন্তু একটা ফাঁকা জায়গা থাকবে, একদম সেটা নলের মতো তৈরি হবে। সেম ভাবে, সেম ভাবে যদি আমরা একটা কি করি, সেম ভাবে যদি আমরা একটা সিড কোষ বসাই, এইখানে একটা সিট কোষ বসাই, এখানে একটা সিট কোষ বসাই, এখানে এইভাবে দুইটা সিট কোষ যদি বসাই, তাহলে এই সিট কোষের মধ্যে ছিদ্র থাকবে, এই সিট কোষের মধ্যে ছিদ্র থাকবে। এই সিট কোষের মধ্যে সিট প্লেট, এটার নাম সিট প্লেট, এটার নাম সিট প্লেট, এটার মধ্যে ছিদ্র আছে। এটা সিট প্লেট, এটার মধ্যে ছিদ্র আছে, এটা সিট প্লেট, এটার মধ্যে ছিদ্র আছে। তাহলে এইটা আমি যদি নিচ থেকে যাই, তাহলে দেখবো যে এখান দিয়ে ঢুকে আবার এখান দিয়ে বেরিয়ে যেতে পারবে, এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যেতে পারবে, এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যেতে পারবে। তোমরা কি এটুকু বুঝছো? জি স্যার। অন্য স্যার, সি প্লেট পরের থেকে একটু, কি বুঝো না সেটা বল। স্যার সি প্লেটে পরের থেকে একটু বুঝে দেন। কি বুঝো নাই, কি মানে সিপ্লেটের পর থেকে কি বুঝো না সেটা বলো, সিপ্লেটের পর থেকে কি আসলে কি, কোন জিনিসটা তোমার বুঝতে সমস্যা হয়েছে? আমি তো অনেকগুলো কথা বলছি। বলো ফাইন, বলো ঠিক কোন জায়গাটা বুঝো না, সিক্রেটের পরে কি বুঝো না বলো, কিছুই বুঝো না স্যার ওইটা আমি sure বুঝে আই না, একটু কথা বলছিলাম। আমি বলছি যে এইটা এইটা যদি একটা কি থাকে, এইটা যদি একটা শিবকোষ হয়, এইটা যদি আর একটা উপর দিকে এইটা যদি একটা শিবকোষ হয়, তাহলে এই দুই জায়গা, এই জায়গাটার নাম, এই যে এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম কিন্তু সিপ্লেট। এই জায়গাটার নাম সিড প্লেট। এই প্লেটের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, এই ছিদ্রটা আর এই ছিদ্রটা দেখো একদম কমন, দেখছো? এই ছিদ্রটা কিন্তু কমন। এই ছিদ্রটার উপর যদি ঠিক এই ছিদ্রটা বসে যায়, মানে তুমি যদি একটা ক্যারাম বোর্ডের গুটির সাথে বা একটা পাইপের উপর একটা পাইপ বসাও, তাহলে দুই পাইপের একদম কমন মাথা দেখো, এই কমন মাথা কি এইখানে কি হবে, একটা নলের মতোই থাকবে না ভেতরে, থাকবে তো। সেম ভাবে এইখানেও এই প্লেটটা যখন বসাইছি, এগুলো তো একদম ধরো একদম ভরা প্লেট গুলো, ধরো ছিদ্র নাই। তা আমি এখানে ছিদ্র দিলাম, এখানে ছিদ্র দিলাম, এখানে ছিদ্র দিলাম, এখানে ছিদ্র দিলাম, এইভাবে ছিদ্র যদি দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে এখান থেকে ধরো পানি উঠলো, পানি উঠলো, পানি উঠলো, এইখান দিয়ে ছিদ্র দিয়ে ঢুকলো, এই ছিদ্র দিয়ে বের হয়ে এটা দিয়ে চলে যেতে পারে। তাই আমি এটুকু বুঝছো? জি স্যার। আর কোন সমস্যা আছে, এটাই বলছি আমি। না আচ্ছা, এইবার দ্বিতীয় কথা, এবার আরেকজন আমাকে এই শাহরিয়া প্রশ্ন করছে যে স্যার, যদি চিত্ত নিউক্লিয়াস থাকে না কেন? খুব সহজ কথা শাহরিয়া, এই যে তুমি দেখলা যে এখন দেখো তো, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে কি হচ্ছে, খাবার যাইতেছে, আর খাবারগুলো যায় কি দিয়ে স্যার, খাবারগুলো যায় কি দিয়ে, খাবারগুলো যায় হলো
এই নলটার ভেতর দিয়ে। তাহলে এখানে যদি এই নলটার মধ্যে যদি স্যার কোষগুলো মিলে 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 যদি এরকম একটা নল তৈরি করে, তাহলে স্যার এইটার মধ্যে স্যার নিউক্লিয়াস থাকে, তাহলে ব্যাপারটা কি, এই নলের মধ্যে খালি জায়গা বেশি থাকবে না কমে যাবে বলো তো? সারিয়া, জি স্যার। এইটার মধ্যে যদি এরকম নিউক্লিয়াস জুড়ে থাকে, এই প্রথম ধরো এরকম নিউক্লিয়াস জুড়ে থাকে, তাহলে এটা কি বাধাগ্রস্ত, খাদ্য পরিবহনে বাধাগ্রস্ত হবে না? বুঝো নাই? স্যার কথা কাটা কাটা আসতেছে। অন্য কারো কথা বুঝো নাই? অন্য কেউ বুঝো নাই কথা? বুঝছি স্যার। বলছি যে এইটা একটা কোষ, শিব কোষ, এইটা একটা শিব কোষ। তাহলে এই দুই শিব কোষের মধ্যে এইখানে আমি একটা বাধা দিয়ে দিলাম, এখানে একটা বাধা দিয়ে দিলাম, তাহলে পরিবহন সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। এবং কি দ্রুত যাইতে পারবে না আস্তে যাইতে পারবে? আস্তে। আস্তে যাবে। তাইলে তুমি বলো তো, এই খাদ্য তৈরি হওয়া, সেলে সেলে খাদ্য পৌঁছে দেয়, এটা কি দ্রুত হওয়া দরকার না আস্তে হওয়া দরকার? দ্রুত হওয়া দরকার। কারণ তুমি তো জানো বিশাল বড় বৃক্ষের পাতা হলো কোথায়, বিশাল একদম অনেক দূরে, একদম গাছের মগডালে, পাতা অনেক উপরে। সেখান থেকে গোড়া পর্যন্ত প্রত্যেক সেলে কি আসতে হবে, খাদ্য আসতে হবে কি হবে না? হবে তো। তো সেখান থেকে হবে। খাদ্যটা অতি দ্রুত বাধাহীন পথে আসতে হবে না বলো? এই যে বাধাহীন পথে জি। নিউক্লিয়াস থাকা উচিত, বলো? উচিত না। মানে এইখানে এই যে খাদ্যবস্তু সহজে পার করার জন্য এবং দ্রুত পরিবহন করার জন্য আসলে কি থাকে না, ওই জায়গাগুলোতে নিউক্লিয়াস থাকে না, এটাই ধারণা করা হয়, এটাই বলা হয়ে থাকে যে এখানে নিউক্লিয়াস থাকলে জায়গাটা জুড়ে যেত, ফলে এটা খুব সহজেই কি করতে পারতো না, খুব সহজেই এইভাবে পরিবহন করতে পারতো না। বুঝতে পারছো? কিন্তু কিন্তু স্যার এখানে তো লেখা আছে জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা, মানে জীবকোষের। হুম। কোথায় নিউক্লিয়াস থাকে? এই যে, জি, নিউক্লিয়াস কাকে বলে ওখানে লেখা আছে না, জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা হ্যাঁ, ঘেরা ক্রোমোজোম বহন করে সুস্থ। হ্যাঁ, ঠিক আছে।